15 বছরের একটা মেয়েকে বিয়ে করার মতো এত নিচু মন মানসিকতার মানুষ আমি না আব্বু। শিক্ষাতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবা। আরেকটা কথা মাথায় ঢুকিয়ে নাও, ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমার। কথাগুলো বলেই প্রহনের রুম থেকে বের হয়ে যান রেদওয়ান চৌধুরী। প্রহনের রাগে গা কাঁপছে। রাগে ড্রেসিং টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে। মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, একজন আর্মির ক্যাপ্টেন হয়ে এই আমি কিনা বিয়ে করব ক্লাস 9-এ পড়ে একটা মেয়েকে? তোমাদের মাথা ঠিক আছে তো? মিসেস ইয়াসমিন এতক্ষণ বিছানার কাছে এগিয়ে গিয়ে প্রহনের কাঁধে হাত রেখে বললেন, তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে পোহন। সিদ্ধান্ত আমি নিব। মিসেস ইয়াসমিন মুচকি হেসে বলল, জীবনটা তোমার হলেও তোমার জীবনের সাথে জড়িত আছে আমাদের জীবনও। ভুলে যেও না, তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট। তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে তার বেঠিক হবে না। তোমার আব্বু কথা দিয়েছেন বিকেলে আমার সাথে গিয়ে দেখে এসো তোমার হবু বউকে। কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ করি না। তোমার যেমন ইচ্ছে, পছন্দ হলেও বিয়ে করতে হবে আর না হলেও বিয়েটা করতে হবে। রাগে দুঃখে প্রহন বিছানায় বসে 2 হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরল। বিড়বিড় করে বলল, নিজের মা বাবাই আজ অপরিচিতদের মতো বিহেভ করছে। সর্দার বাড়ির একমাত্র মেয়ে চৈতি। বড় 2 ছেলের পর এই মেয়েই যেন সর্দার সাহেবের চোখের মণি। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, চুলগুলো চোখে পড়ার মতো। সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই। একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো সাধ্য ওনার আছে। কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই গ্রামের বখাটে যুবকদের নেতা রিফাতে চোখ পড়ে চৈতির উপর। স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয় চৈতির। রিফাতের জন্য বাইরে বের হয় কঠিন হয়ে দাঁড়িয়েছে চৈতি। এই রিফাতের নামে এমন কোনো কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না। এই তো মাসখানেক আগের কথা, গ্রামের সাধারণ কৃষক শফিক মিয়া মেয়েকে ধর্ষণ করেছে। পুলিশে খবর দিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ কিচ্ছু করেনি রিফাতের, বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার চোখের সামনে। শেষ পর্যন্ত শফিক মিয়ার মেয়ের কি নিয়েছে, অথচ এই রিফাতের কিছুই হয়নি। আরাম কেদারায় বসে বসে এইসব কথাই ভাবছেন সর্দার সাহেব। সন্ধ্যা হবার সময় ঘনিয়ে এসেছে। প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 1 কাপ চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন জুনাইদা সর্দার। স্বামীর চিন্তিত মুখের দিকে তাকাতেই চিন্তারায় সে ভিড় জমায় জুনাইদার মুখে। আপনার চা। জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘোর থেকে বেরিয়ে আসেন সর্দার সাহেব। অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেন। জুনাইদা চলে যাওয়ার জন্য পা বাড়ালে সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, চৈতি কোথায়? দেখছি না যে। এই সময় তো আমার কাছে এসে ঘুরঘুর করে। আপনার মেয়ে তো চুপটি করে বসে থাকার মেয়ে না, হরিণের মতো লাফিয়ে বেড়াচ্ছে। এই অবেলায় মেয়েকে একটু চোখে চোখে রাখো, বড্ড দুশ্চিন্তা হয় আমার। জুনাইদা আর কথা বাড়ালেন না, দ্রুত হেঁটে চলে গেলেন। বাড়ির পেছনের বাগানে পেয়ারা গাছে এইবার বেশ ডাকর ডাকর পেয়ারা ধরেছে। সর্দার সাহেবের রুম থেকে বের হয়ে চৈতিকে সারা বাড়ি খুঁজেও পেলেন না জুনাইদা। এই মেয়ে চুপটি করে বসে থাকার মেয়ে নয়, প্রচন্ড চঞ্চল। সারাদিন চঞ্চনা হরিণীর ন্যায় লাফালাফি করেই বেড়ায়। জুনাইদা হাঁক ছাড়ল। চৈতি। চৈতির কোনো সাড়া পেলেন না। বাগানের দিকে চলে গেলেন তিনি। উচ্চস্বরে বার কয়েক ডাক দিলেন চৈতিকে। পেয়ারা গাছের ডালে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপা দিয়ে হাসছে চৈতি। এইদিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছে। আশেপাশে তাকাতে জুনাইদার চোখ পড়ল পেয়ারা গাছের উঁচু ডালটায়, যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি। তোর আব্বু তোকে খুঁজছেন। বাবার কথা শুনেই ঢোক গিলল চৈতি। চটজলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছুটে বাবার রুমে চলে গেল। সর্দার সাহেব তখনও আরাম কেদারায় বসে বাইরের সবুজ সমারোহ প্রকৃতি দেখায় ব্যস্ত। বাড়ির সবার সামনে লাফালাফি করলেও বাবার সামনে ভেজা বেড়াল ছানার মতো চুপসে যায় চৈতি। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকান সর্দার সাহেব। চৈতি দাঁড়িয়ে আছে। চৈতিকে দেখে মুচকি হেসে বললেন, আম্মা, কোথায় ছিলি এত সময়? বাগানে পেয়ারা খেতে মন চাইছিল তাই। গাছে উঠেছিলি? সর্দার সাহেব আর কিছু না বলে চৈতির ডান হাতটা ধরে ওনার সামনে রাখা মোড়ায় বসিয়ে দিলেন। চৈতি প্রশ্ন চোখে বাবার দিকে তাকালো। সর্দার সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় জিজ্ঞাসা করলেন, আব্বুকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না আম্মা? আমি তো তোমাদের ছেড়ে কোথাও যাব না আব্বু, আর গেলে তো তোমাদের সাথেই যাব। সর্দার সাহেব কি বলবেন কিছু বুঝতে পারছেন না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা জুনাইদা শাড়ির আঁচলে নিজের ভেজা চোখ মুছে চলে গেলেন। সর্দার সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বুকের ভেতর। কিছুদিন পরেই
হয়তো এই বুক শূন্য করে দিয়ে তার একমাত্র আদরের মেয়ে চলে যাবে অন্য কারো বাড়িতে। এক কাপ কফি হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে প্রহন। বুকের ভেতর অস্থিরতা বিরাজমান। বাবা মায়ের হুট করে এমন সিদ্ধান্ত নেওয়ার মানেটা কিছুতেই বোধগম্য হচ্ছে না তার। সপ্তাহের ছুটিতে বাড়িতে এসেছে প্রহন। একদিন তো পেরিয়েই গেল, বাকি রইল আর মাত্র 6 দিন। কোনোভাবে যদি এই 6 দিন মা বাবাকে মানানো যেত তাহলে সেনানিবাসে গেলে আর 3-4 বছরেও ফিরত না সে। একজন আর্মি ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করার মতো নিচু একটা কাজকে সমর্থন করতে মন মানছে না প্রহনের। রাত কম হয়নি, দেয়াল ঘড়িটা টুংটুং আওয়াজ করে জানান দিচ্ছে সে 12র ঘরে পৌঁছে গেছে। প্রহন বেলকনি থেকে রুমে আসলো। মা বাবার উপর জেদ করে রাতের খাবারটাও খায়নি। শুধুমাত্র বাবা একজন হার্টের পেশেন্ট বলেই সবকিছু সহ্য করে নেওয়ার চেষ্টা করছে প্রহন, না হলে আজকে আবার সেনানিবাসে ফিরে যেত। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে চৈতি। ঘুমের মাঝেও মেয়েটা বড্ড চটপটে। শান্ত হয়ে কোনো কাজ করা এই মেয়ের পক্ষে হয়তো সম্ভব না। সর্দার সাহেবের পাশেই ঘুমিয়ে আছেন জুনাইদা, কিন্তু সর্দার সাহেব দু চোখ এক করতে পারছেন না। শোয়া থেকে উঠে তিনি চলে গেলেন মেয়ের রুমে। পুরো বিছানা দখল করেই ঘুমিয়ে আছে চৈতি। সর্দার সাহেব মেয়ের মাথার কাছে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাকে ক্ষমা করিস আম্মা। আব্বু যা করছে তোর ভালোর জন্যই করছে। সকাল থেকে আত্মীয় স্বজনের আগমন ঘটছে প্রহনদের বাড়িতে। আত্মীয় স্বজন বলতে প্রহনের ফুপুরা আর মামা মামিরা। ঘটা করে এখন কিছুই করতে চাচ্ছেন না রেদন চৌধুরী। সূর্যের সোনালী আভা জানালার কাজ ভেদ করে প্রহনের চোখে মুখে পড়তেই ভ্রু কুঁচকে গেল তার। সে ভোরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল প্রহন। সে আরামের ঘুমটা সূর্য মামা ভেঙে দিল। 2 হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে প্রহন। বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখে বেলা 10টা। 9টার দিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল চৈতি। পরিবারের সবাই বারণ করে দিয়েছে আজ স্কুলে যেতে। চৈতি তো মহা খুশি আজ স্কুলে যেতে হবে না বলে, আর রাস্তায় ওই রিফাতের কটু উক্তির সম্মুখীন হতে হবে না। বড়ভাবে চৈতি রুমে এসে বিছানার উপর একটা জামদানি হলুদ রঙের শাড়ি রাখলেন, সাথে প্রয়োজনীয় গয়না। শাড়ি দেখে ভ্রু কুঁচকে গেল চৈতির। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে ফেলল, শাড়ি চুরি কিসের জন্য ভাবি? রূপা কিছু বলতে যাবে তখনই জুনাইদা রূপাকে ডেকে বললেন, বড় বউ, এদিকে আসো। চৈতির সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে। মায়ের এমন কথার আগামাথে কিছুই বুঝলো না চৈতি, কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছে আজ কিছু একটা ঘটবে। সিঁড়ি বেয়ে নিচে নামছে আর ড্রয়িং রুমে সবার হইহুল্লোর ভ্রুকুচকে দেখছে প্রহন। হঠাৎ এত আয়োজন কেন? মস্তিষ্কের আশেপাশে তো একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বিয়ে। প্রহনকে দেখে তার বড় মামি এগিয়ে এসে বললেন, এই বিয়েতে সত্যিই তোমার মত আছে তো? প্রহন এক পলক মামির মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকালো। বড় মামির মেয়ে কাজল আসছে। কাজলকে দেখেই প্রহন বিরক্ত হয়ে বলল, হ্যাঁ মত আছে, আর মত না থাকলেও কি এসে যায় বলুন তো? আব্বুর জন্য তো বিয়েটা করতেই হবে। বড় মামির পাশে আর দাঁড়িয়ে থাকলো না প্রহন, নাস্তা করার জন্য চলে গেল। ডাইনিং টেবিলে বসে মাকে বলল নাস্তা দিতে। মিসেস ইয়াসমিনও ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন। পরোটা ছিঁড়ে মাংস ভুনা দিয়ে যেই মুখে পুড়তে যাবে তখনই পেছন থেকে কাজিন দলের কেউ একজন বলে উঠল, ভাই, নাস্তা খাওয়া শেষ করে রুমে গিয়ে মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। হঠাৎ এমন কথা শুনে পেছনে তাকালো প্রহন। কাজিনরা সবাই মিলে একসাথে সোফায় বসে গল্প করছে। তার মধ্যে থেকেই প্রহনের সমবয়সী ইফতি কথাটা বলে উঠল, কি রে প্রহন, বসে আছিস কেন? খেয়ে নে। মায়ের দিকে এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহন। খাবারটা টেবিলের উপরেই রয়ে গেল। সবাই শুধু হা করে তাকিয়েছিল প্রহনের চলে যাওয়ার দিকে। মিসেস ইয়াসমিন ইফতির কাছে গিয়ে বলল, ছেলেটাকে শান্তি মতন একটু খেতেও দিলি না তুই? কি দরকার ছিল বলো তো ওকে এক্ষুনি কথাটা বলার? আসলে আমি বুঝতেই পারিনি যে প্রহন এতটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে। মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। বিছানায় বসে পা দুলাচ্ছে চৈতি। বাড়ির এত আয়োজন সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উকি মেরে দেখলো সবাই কাজে ব্যস্ত। দরজার কাছ থেকে সরে এসে জানালার পাশে এসে দাঁড়িয়ে বাইরের বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পাশের বাড়ির মিতা আরো কয়েকজন মিলে কি সুন্দর মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছে সেই মাঠে। চৈতির মনটা আনচান করছে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে। চৈতি মুচকি হেসে রুম থেকে বের হতে যাবার সময় আবার কিছু একটা মনে পড়তেই স্থির হয়ে দাঁড়িয়ে গেল।
কিছুক্ষণ আগে জুনাইদা এসে বারণ করে দিয়ে গেছেন আজ যেন রুম থেকে এক পাও বাইরে বের না হয়, তাহলে সর্দার সাহেবকে বিচার দিবেন। বাবা নামক মানুষটাকে চৈতি যেমন খুব ভালোবাসে, ঠিক তেমনি খুব ভয়ও পায়। তার এখনো স্পষ্ট মনে আছে সে এবার ক্লাস 5-এর পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে অনেক দেরি করে ফেলেছিল চৈতি। সন্ধ্যা গাঢ় হয়ে গিয়েছিল, চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এমন সময় বাড়ির সদর দরজায় পা পড়ল তার। সর্দার সাহেব স্কুলে গিয়েও খুঁজে এসেছিলেন, কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি। সে কি ভয় মেয়েকে নিয়ে তার? বাড়িতে ফিরতেই সর্দার সাহেব কষি এক চর মেরেছিলেন মেয়ের গালে। সেইবার প্রথম হাত তুলেছিলেন মেয়ের গায়ে। এত দেরি হবার কারণ জানতে চাইলে চৈতির উত্তর ছিল, দারোয়ান চাচার বাগানে আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে 30 বার কান ধরে উঠবস করতে করতে এত দেরি হয়ে গেছে। মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তাজ্জব বনে গিয়েছিলেন। সেই চর খেয়ে রাতে কি যে জ্বর উঠেছিল চৈতির, তা ভাবতেই গালে হাত চলে গেল তার। চৈতি রুম থেকে বের না হয়ে জানালার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল আকাশের পানে। বাড়ির উঠানে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন। বেলা প্রায় 12টা বেজে গেছে। চৈতিকে তৈরি করে এখনো হলুদ মাখিয়ে গোসল করালো না কেন? এটাই হলো সর্দার সাহেবের রেগে যাবার একমাত্র কারণ। শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে চৈতির রুমে গেল রূপা। বাড়ির সবার মন মানসিকতা ভালো না, চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই। কিন্তু এই একটা কিন্তুর জন্য এক প্রকার বাধ্য হয়ে রেদওয়ান চৌধুরীর প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব। রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে। চৈতিকে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল রূপা। বিছানার উপর রাখা নতুন শাড়িটার ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, এদিকে আসো চৈতি। শান্ত মেয়ের মতো ভাবির পাশে এসে দাঁড়িয়ে শাড়ির দিকে দৃষ্টি রাখা অবস্থায় ছোট্ট করে শান্ত কণ্ঠে একটা প্রশ্ন করলো চৈতি। আব্বু আমাকে বিয়ে দিয়ে দিবে তাই না? শান্ত কণ্ঠে বলা চৈতি কথাটা বেশ খারাপ লাগে রূপার। বিছানার উপর শাড়িটা রেখে 2 হাত দিয়ে শক্ত করে চৈতিকে বুকের সাথে চেপে ধরে রূপা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পিচ্ছি মেয়ে, এত শান্ত গলায় এত বড় একটা সত্যি কথা কি করে বলে দিলে? আমি বিয়ে করতে চাই না ভাবি। চৈতিকে নিজের কাছ থেকে সরিয়ে তার মুখের দিকে তাকালো রূপা। নয়ন জুড়ে বর্ষার কালো মেঘেদের আধিপত্য, এখনই যেন টুপ করে গড়িয়ে পড়বে পানি। রূপার মস্তিষ্কে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, চৈতিকে কান্না করতে দেওয়া যাবে না, এইভাবে ভেঙে পড়তে দেওয়া যাবে না। এই পাগলি মেয়ে, কাঁদছো কেন তুমি? কে বলেছে আজ তোমার বিয়ে? আমরা কি এত তাড়াতাড়ি আমার ছোট্ট ননদটিকে বিয়ে দিয়ে পর করে দিতে পারি? রূপা খেয়াল করলো এই হাসিতে সেই চঞ্চল চৈতি নেই। এই হাসিতে এক বিষাদে ঘেরা চৈতিকে দেখলো সে। আমি শুনেছি ভাবি, আব্বু উঠান থেকে চিৎকার করছেন আমাকে হলুদ মাখিয়ে গোসল করানোর জন্য। এমনটা তো বিয়ের কনেকেই করে তাই না? ও এই কথা। তোমার হাত মুখ হলুদ হয়ে আছে, জন্ডিস দেখা দিয়েছে তোমার, তাই তো বাবা এত তাড়া দিলেন হলুদ মাখিয়ে গোসল করাতে। জন্ডিস হলে তো হলুদ দিয়ে গোসল করায় না, চুন দিয়ে করায়। তুমি ভুল জানো, চুন হলুদ সব দেয়। এখন আসো তো, শাড়িটা পরে তৈরি হয়ে নাও, না হলে বাবা আবার রাগ করবেন। চৈতিকে কোনো রকম বোঝানোর জন্য এতগুলো মিথ্যা বলতে হলো রূপার। বেলা প্রায় 1টার কাছাকাছি। প্রবণ যে বেরিয়েছে আর বাড়ি ফেরার নাম নেই। মিসেস ইয়াসমিন রান্নার কাজ শেষ করে শাওয়ার নিতে চলে গেছেন। রেদওয়ান চৌধুরী ছেলেকে ফোন করেছিলেন, কিন্তু প্রহনের মোবাইলটা তার রুমের বিছানায় পড়ে আছে। সবার অপেক্ষার প্রহর শেষ করে বাড়ি ফিরল প্রহন। ড্রয়িং রুমে সবাই বসেছিল, কারোর সাথে কোনো কথা না বলে উপরে নিজের রুমে চলে গেল। এত সময় বাইরে ধুলাবালি শরীরে মেখেছে, টাটকা একটা গোসল না করলে অস্বস্তির যজ্ঞে বসবে। সবার সব কথা শুনে গোসল করে নিয়েছিল চৈতি। বড় ভাবি তো বলেছে যে এটা এমনিতেই করাচ্ছে, তাই তো চুপ করে সবকিছু শুনল সে। খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে চৈতি। এই তো একটু আগে যেমন রূপার কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করলো। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝেতে। চৈতি জানালার গ্রিলের ফাঁক দিয়ে নীল আকাশটাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করছে। আকাশ কি এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে? সন্ধ্যার দিকে সকল আত্মীয় স্বজন নিয়ে চৌধুরীদের বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন রেজওয়ান চৌধুরী আর মিসেস ইয়াসমিন চৌধুরী। প্রহন জিদ করে বসে আছে বিছানার উপর। মিসেস ইয়াসমিন তার সামনে দাঁড়িয়ে আছেন। অনেকবার বলার পরও তৈরি হয়নি প্রহন। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রেদওয়ান চৌধুরীকে ডেকে পাঠালেন। রেদওয়ান চৌধুরী প্রহনের রুমে এসে তার উদ্দেশ্যে বললেন, কাউকে কি পছন্দ করে রেখেছো তুমি? না, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না। তোমরা আমাকে একটাবারও জানিয়েছো বিয়ের ব্যাপারে? জানালে তুমি কি বাড়িতে আসতে? একটা আনম্যাচিওর মেয়ের সাথে কেন আমাকে জড়াচ্ছ তোমরা? তুমি তো ম্যাচিওর, সমস্যা নেই।
প্রহণ অবাক হয়ে শুধু বাবার দিকে তাকিয়ে আছে। অথচ এই মানুষটা কখনোই বাল্যবিবাহকে সমর্থন করতেন না। আজ সেই মানুষটি তার নিজের ছেলেটার সাথে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসো, আমরা অপেক্ষা করছি। বলেই রেদওয়ান চৌধুরী প্রহণের আর কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন। মিসেস ইয়াসমিনও প্রহণের দিকে তাকিয়ে মুচকি এসে চলে গেলেন। বাধ্য হয়ে তৈরি হতে শুরু করে প্রহণ। শুধু একটাবার বিয়েটা হোক আর আমিও এই বাড়ি থেকে যাই, আমাকে আর খুঁজেও পাবে না। এখান থেকে গিয়েই পোস্টিংয়ের জন্য আবেদন করব। মনে মনে কথাগুলো বলেই তৈরি হয়ে নিচের গেল প্রহণ। প্রহণকে দেখে মুচকি হেসে গাড়িতে উঠে বসলেন রেদওয়ান চৌধুরী। ছেলের বউয়ের জন্য লাল টুকটুকে একটা শাড়ি পাঠিয়েছেন রেদওয়ান চৌধুরী। সেই শাড়ি পরিয়ে চৌতিকে বউ সাজালো তার 2 ভাবি রূপা আর শিফা। ছোট্ট মস্তিষ্ক আসল কাহিনী বুঝে ফেলেছে সেই অনেক আগেই। বিছানার উপর বউ সেজে পুতুল হয়ে বসে আছে চৈতি, অপেক্ষা এক অজানা প্রণয়ের। সিলেট থেকে মৌলভীবাজার এসে পৌঁছেছে প্রহণরা। ঘড়িতে তখন রাত 8টা। সর্দার সাহেব এবং ওনার 2 ছেলে সাদেক এবং সজীব সাথে আরো কয়েকজন মিলে রেদওয়ান চৌধুরীদের আমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে যায়। মানুষজন তেমন একটা না থাকলেও কম নেই। হই হুল্লোড়ে মেতে উঠেছে সর্দার সাহেবের দোতলা বাড়িটা। রাত 9টার দিকে রেদওয়ান চৌধুরী তাড়া দিলেন বিয়ের কাজটা শেষ করতে। কাজীটাকে বিয়ে পড়ানো হলো। কবুল বলতে প্রহণের গলা ধরে আসছিল। চৈতি তো যেন হুঁশেই ছিল না, গড়গড় করে বলে দিয়েছিল, কবুল কবুল কবুল। জুনাইদা আড়াল থেকে শাড়ির আঁচলে চোখ মুছলেন। রূপা দেখেছিল সর্দার সাহেবের চোখের অশ্রুকণা, যা ঝরে পড়ার আগেই বিলীন হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় তখন রাত 11:20। নিজের রুমের বিছানায় এক কোণে বসে আছে চৈতি। হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে এক নীরব ঝড়। অচেনা এক অনুভূতিতে বারবার কেঁপে উঠছে ছোট্ট হৃদয়টা। পিনপতন নীরবতা বিরাজ করছে চৈতির রুম জুড়ে। রুমের মাঝে চৈতি ছাড়া আর কোনো মানুষ নেই। সবাই ব্যস্ত হয়ে পড়েছে রেদওয়ান চৌধুরীদের খাবার পরিবেশনের জন্য। সর্দার সাহেবের অনেক বলার পর আজ রাতটা চৈতিদের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন রেদওয়ান চৌধুরী। এত রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা শুভ মনে করলেন না চৈতির পরিবারের সদস্য। সোফায় বসে থাকা বয়স্ক মহিলার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো প্রহণ। কি বলে এই মহিলা, মাথা খারাপ নাকি? রাত্রি গাঢ় হচ্ছে। এখনো সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা করছে প্রহণ। তার পাশেই বসে ঝিমোচ্ছে ইফতি সহ অন্য সব কাজিনরা। চৈতি চুপ করে দাদির কথাগুলো হজম করলো, প্রতিউত্তর করলো না। ফুলের পাপড়িরও দেখা নেই চৈতির রুমে। এত রাতে ফুলের দোকান খোলা থাকে না। সালমা বেগম রূপা শিফাকে সাথে করে বেরিয়ে যাওয়ার সময় রূপা চৈতির কানে কানে বলেছিল, কি উপহার দেয় দেখি ও ভাবিকে। চৈতি ফ্যালফ্যাল করে চেয়ে রইল রূপার মুখ পানে। সালমা বেগম তাড়া দিলেন রূপাকে। দাদি শাশুড়ির ডাক শুনে চৈতির রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেল রূপা। অনেক জোর করার পর চৈতির রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো প্রহণ। নিজের উপর প্রচন্ড বিরক্ত সে। ছুটিতে বাড়িতে না আসলে বিয়েটা করতে হতো না। একবার যদি সিও স্যার জানতে পারেন যে একজন আর্মির ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করেছে, তাহলে চাকরিটা যাবে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতেই প্রহণের চোখ পড়ল বিছানার উপর লাল শাড়িতে জড়িয়ে শুয়ে থাকা এক অপূর্ব কিশোরীর উপর। চুলগুলো ছাড়া, পাশের বালিশের উপর ছড়িয়ে আছে। ফ্যানের বাতাসে উঠছে অবাধ্য চুল। প্রহণের হঠাৎ করে মনে হলো সে ঘামছে। ফ্যানের নিচে দাঁড়িয়ে ও কপালে বিন্দু বিন্দু ঘামের অবস্থান টের পাচ্ছে। বিছানায় শুয়ে থাকা মানবী ঘুমিয়ে পড়েছে। সারাদিন চৈতির মনের উপর অনেক ঝড় বয়ে গেছে। ক্লান্ত ছিল সে। এত রাত অবধি জেগে থাকার অভ্যেস নেই চৈতির। রূপা রুম থেকে বেরিয়ে যাবার পরপরই বিছানায় গায়ে এলিয়ে দিতেই নিদ্রা এসে ভিড় জমায় চক্ষুদয়। 1 পা 2 পা করে ঘুমন্ত চৈতির দিকে তাকিয়ে এগিয়ে যায় প্রহণ। চৈতির মাথার কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসে দৃষ্টি নিক্ষেপ করে চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে। ঘুমের ঘোরে নড়ে চড়ে উঠছিল চৈতি। হুঁশ ফিরল প্রহণের। বসা থেকে উঠে দাঁড়িয়ে চৈতির রুম থেকে বেরিয়ে সদর দরজা খুলে বাইরে চলে গেল। বসার ঘরে কেউ ছিল না বিধায় প্রহণকে বেরিয়ে যেতে দেখল না কেউ। চৈতিদের গ্রামের কিছুই চেনা নেই প্রহণের। বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে চলল সে। 2 হাত দিয়ে মাথার চুলগুলো শক্ত করে টেনে ধরে বিড়বিড় করে বলল, এই আনমেচুর বাচ্চা একটা মেয়ের সাথে কি করে সংসার করব আমি? সংসার করা তো দূরের কথা, মানিয়ে নিতেও হিমশিম খেতে হবে। বসার মতন কিছু না পেয়ে বাগানে ঘাসের উপরে বসে পড়ল প্রহণ। সময় কি অদ্ভুত, 2 দিনের মধ্যেই এক নিমিষে জীবনের মোড় ঘুরিয়ে দিল। এমনভাবে বিয়ে করতে হবে ভুলেও ভাবিনি। একটা 15 বয়সী কিশোরীকে নিজের জীবনের সাথে জুড়ে নিলাম, যার জীবনটা সবে শুরু হতে যাচ্ছিল। আচ্ছা, আমাদের বয়সের পার্থক্য কত বছরের? আমার 25 বছর আর মেয়েটার 15। গুনে গুনে 10 বছরের ছোট আমার চেয়ে। এত পিচ্ছি একটা মেয়ে আমার বউ, ভাবা যায়? একটা দুষ্টু মশা সে কখন থেকে প্রহণের কানের কাছে গান গেয়ে যাচ্ছে। প্রহণ যতবারই মশাকে মারতে যায় ততবারই মশাটা হাত ফসকে বেরিয়ে যায়।
বিরক্ত হলো সে। আব্বু আমাকে শেষ পর্যন্ত একটা পিচ্চির সাথে বিয়ে দিল, আর সেই পিচ্চি আরাম করে ঘুমিয়ে আছে, আর আমি বাইরে বসে বসে মশার কামড় খাচ্ছি। এটাই হলো আমার বাসর। রাতে চৈতির রুমের জানালাটা খোলাই ছিল। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করতে ব্যস্ত আলোক রশ্মির মাধ্যমে, ঠিক তখনই সে আলোর কিছুটা জানালার ফাঁক দিয়ে প্রবেশ করে চৈতির রুমে। এতে আলোর মাঝে ঘুম ভেঙে গেল চৈতির। পিটপিট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করতে চোখ জুড়ে নিদ্রারা আবার ভিড় করার চেষ্টা করলো। তাদের ব্যর্থ করে দিয়ে 2 হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে শোয়া থেকে উঠে বসে চৈতি। নিদ্রা ভাব কাটিয়ে জানালার দিকে তাকালো। সন্ধ্যায় জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল, যার জন্য ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে নেমে মেঝেতে পা রাখতেই নিজের শরীরে এলোমেলো কুচির ভাঁজ হয়ে কুচকে যাওয়া শাড়িটার দিকে দৃষ্টি পড়তেই গতকালের সবকিছু মনে পড়ে গেল। বুকের পা পাশে ধপ করে উঠল হঠাৎ। পুরো রুমে চোখ বুলিয়ে নিল চৈতি। কাউকে দেখতে পেল না, অথচ রুমের দরজা খোলা। বিছানায় বসে পড়ল সে। বুঝে ওঠার চেষ্টা করলো রাতে কি হয়েছে। দাদু আর ভাবিরা চলে যাওয়ার অনেকক্ষণ পরেও কাউকে আসতে না দেখেই ঘুমিয়ে পড়েছিল সে। ঘুমের জন্য তাকিয়ে থাকা এক প্রকার কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। চৈতি আর বেশি কিছু ভাবল না। আসলে তার ভাবতে আগ্রহী হলো না। তাই তো সে বসা থেকে উঠে মুখ ধোয়ার জন্য স্নান ঘরে চলে গেল। সারা রাত নির্ঘুম কাটানোর জন্য চোখগুলো কেমন লাল হয়ে আছে প্রহনের। সর্দার সাহেব সেই ভোরে আজানের সময় উঠে মসজিদে চলে গিয়েছিলেন রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে। বাগানের দিকটা খেয়াল করেননি তারা। খেয়াল করলেই দেখতে পেতেন ঘাসের উপর শুয়ে আছে একজন ছেলে এবং আরেকজনের একমাত্র মেয়ের জামাই। ব্যাপারটা বেশ লজ্জাজনক হতো প্রহনের ক্ষেত্রে। পাখির কিচিরমিচির শব্দে আর বেশিক্ষণ সে জায়গায় থাকতে পারল না প্রহন। পাঞ্জাবির পকেটে থেকে মোবাইলটা বের করতে গেলে হাতের মুঠোয় বেরিয়ে আসে একটা ছোট্ট গয়নার বাক্স। দেখে মনে পড়ে গতকাল রাতে মিসেস ইয়াসমিন তার হাতে ধরিয়ে দিয়েছিলেন নতুন বউকে দেওয়ার জন্য। বাক্সটা খুলে তার ভেতর একটা সুন্দর ডিজাইনের আংটি দেখতে পেল প্রহন। মোবাইলও খুঁজে পেল না। রাতে পিচ্চির বিছানার উপরই রেখে এসেছি মনে হয়। উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। উদ্দেশ্য সর্দার সাহেবের বসার ঘরের সোফা। সেখানে বসেই মুখে গ্লু লাগাবে। কারো কোনো প্রশ্নের উত্তর দিবে না, কিন্তু তার আগে মোবাইলটা নিতে হবে। মুখ ধুয়ে বের হতেই বিছানার উপর শিফাকে বসে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি। শিফা চৈতির হাতে একটা জামদানি কালো রঙের শাড়ি ধরিয়ে দিয়ে বলল, তৈরি হয়ে নিচে নাস্তা করতে আসো। এমন সময় রুমে অন্য কারো প্রবেশ ঘটলো। রূপা এসেছে। দরজা বন্ধ করতে করতে শিফার দিকে প্রশ্ন ছুড়ল, মেজো, চৈতিকে কি কখনো নিজে থেকে শাড়ি পরতে দেখেছিস? ও কি ঠিক মতো শাড়ি পরতে পারবে না সামলাতে পারবে বলতো? রূপার কথার উত্তর দিল না শিফা। শাড়ির ভাঁজ খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল, বাকি জিনিসগুলো পরে আসো, আমি সুন্দর করে শাড়ি পরা শিখিয়ে দেব। ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে ওয়াশরুমে দিয়ে যাওয়ার সময় রূপা চৈতির বা হাত ধরে দাঁড় করিয়ে দেয়। তারপর জিজ্ঞাসা করে, আমাদের নন্দায় রাতে কি উপহার দিয়েছে বললেন না তো ননদিনী? কই, কেউ কিছু দেয়নি তো। দেয়নি মানে? প্রহন রাতে তোমার রুমে আসেনি? ঘুমিয়ে পড়েছিলাম আমি, কাউকে দেখিনি। চৈতির কথা শুনে শিফা আর রূপা একজন আরেকজনের মুখ চাচাই করতে লাগলো। রূপা চৈতির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি আসলেই অনেক ছোট। এমন সময় দরজায় টোকা পড়ে। রূপা গিয়ে দরজা খুলে প্রহনকে দাঁড়িয়ে থাকতে দেখে চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসলো। প্রহনকে ভেতরে আসতে বলে শিফাকে হাতের ইশারায় সরে যেতে বলে নিজেও রুম থেকে বের হয়ে যায় রূপা। রূপার ইশারা বুঝতে পেরে শিফাও শাড়িটা বিছানার উপর রেখে প্রহনকে পাশ কাটিয়ে চলে গেল। বিয়ের পর এই প্রথম প্রহনকে দেখল চৈতি। শুভ্র রঙের পাঞ্জাবি পরা বিশাল দেহের পুরুষ মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে। এই প্রথম বাবা আর ভাইয়েরা ছাড়া অন্য কোনো পুরুষ তার রুমে বিনা অনুমতিতে প্রবেশ করার সাহস পেল। প্রহন এক পলক চৈতির চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে চলে গেল। এত সময় মোবাইলটা খেয়াল করেনি কেউ। প্রহনের চলে যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে বিড়বিড় করে চৈতি বলে উঠল, উনি আমার স্বামী। নতুন বউ কালো রঙের শাড়ি পরে শ্বশুর বাড়িতে যাবে? চৈতিকে দেখে কথাটা বলে উঠলেন প্রহনের বড় মামি। লাল পেরে কালো শাড়ি পরিহিত কিশোরী চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য হৃদয় স্পন্দন থমকে গিয়েছিল প্রহনের। সামনে দাঁড়িয়ে থাকা চৈতির দিক থেকে চোখ ফেরালো। বাঁ হাত দিয়ে মাথার চুল এলোমেলো করতে করতে সোফায় বসে পড়ল। জুনাইদা চৈতির ডান হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, রুমে চল, বিয়ের শাড়িটা পরিয়ে দিই। মায়ের দিকে এক নজর তাকিয়ে চোখ নামিয়ে ফেলল চৈতি। জুনাইদা চৈতির হাত ধরে টেনে নিয়ে রুমে চলে গেলেন। রূপার সাথে সাথে যেতে চাইলে বারণ করলেন তিনি। মেয়ের সাথে একান্ত ব্যক্তিগত কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না। আসলে মা মেয়ের অনেক কথাই সকলের সামনে বলা যায় না। থাক না মা মেয়ের মাঝে কিছু ব্যক্তিগত কথাবার্তা, সবার সবকিছু জানতে হবে কেন?
চৈতির রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে বিয়ের শাড়িটা খুঁজতে শুরু করলেন জুনাইদা। আলমারি খুলতেই পেয়ে গেলেন শাড়িটা। রূপা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। শাড়িটা নিয়ে এসে বিছানার উপর রাখলেন জুনাইদা। চৈতি বিছানার এক কোণে মন খারাপ করে বসে আছে। মা কিছু বলার আগে চৈতি মায়ের উদ্দেশ্যে বলে উঠল, বিয়ের পর শ্বশুর বাড়িতে যেতেই কি হবে আম্মু? জুনাইদা মেয়ের পাশে এসে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এটা তো নিয়ম মা, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যেতে হয়। এমন নিয়ম শুধু মেয়েদের ক্ষেত্রেই কেন? তোকে আমি কি করে এসব বোঝাই বলতো? আচ্ছা বাদ দে এসব, আমি কি বলি শোন। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার দুটো পরিবার হয়, একটা তার শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে আর একটা তার বাপের বাড়ির লোকজনকে নিয়ে। জুনাইদার এসব কথা কিছুটা বিরক্ত হলো চৈতি। কথাগুলো শুনতে তার ভালো লাগছে না। মেয়ের মুখের ভাবভঙ্গি দেখে মুচকি হাসলেন জুনাইদা। কথা ঘোরানোর জন্য বলে উঠলেন, আমার চঞ্চল হরিণী কন্যা, আপনি আজ এত শান্ত হয়ে গেছেন কেন বলুন তো? মায়ের কথা বলার ধরন দেখে হেসে ফেলল চৈতি। গতকাল থেকে মেয়েকে হাসতে দেখেননি জুনাইদা। মেয়ের মুখের হাসি দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল এক নিমিষে। মেয়ের কপালে চুমুকে আদুরে গলায় বললেন, এইভাবেই হাসি খুশি থাকবি সব সময়। বিয়ে দিয়ে দিয়েছি বলে এই নয় যে পর করে ফেলেছি। তোর জন্য ভালোবাসাটা আমাদের কখনো কমবে না মা। মায়ের কথা শুনে মলিন হেসে চৈতি বলল, তাহলে এত জলদি বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিলে কেন? জুনাইদা একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন করে ফেলেছে তাকে। মেয়ের এত প্রশ্নের উত্তর কি করে দিবেন তিনি? তোর জীবনটা সুন্দর করতে হবে মা। এখান থেকে রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে তোকে। ছেলেটা যে অনেক খারাপ, একটা পরিচয় লাগতো তোর। কিসের পরিচয়? আমি তোমাদের মেয়ে, সর্দার পরিবারের একমাত্র ছোট মেয়ে চৈতি সর্দার। এটি কি আমার পরিচয় না? চুপ কর চৈতি, আর একটাও কথা না। আমরা যা করছি সব তোর ভালোর জন্যই করছি। এখন না হলে একদিন না একদিন ঠিক বুঝবি, মিলিয়ে নিস তখন। চৈতি চুপ হয়ে গেল, আর একটাও কথা বাড়ালো না। যা ইচ্ছে হোক, আটকানোর ক্ষমতা নেই তার। জুনাইদা চৈতিকে লাল শাড়িতে সাজিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লেন। কিরে ভাই, ফার্স্ট নাইট কেমন কাটলো বল? ইফতির কথা শুনে মাথা তুলে ইফতির দিকে তাকালো প্রহন। দেখ ভাই, মন মেজাজ এখন কোনোটাই ভালো নেই। উল্টাপাল্টা কথা বলে রাগাবি না আমাকে। তবে যাই বলিস না কেন, তোর কিশোরী বউটা কিন্তু অনেক জোশ। আমি যদি তোর জায়গায় থাকতাম, বিয়ে করতে পেরো এত জেদ করে বসে থাকতাম না। ইফতির বলা কথাটা কর্ণকুহরে যেতেই রাগে শরীর কিচকিচ করে উঠল প্রহনের। ইফতিকে ঠাটিয়ে কয়েকটা চড় মারতে পারলে শান্তি লাগতো। নিজেকে সামলিয়ে বসা থেকে উঠে বেরিয়ে গেল প্রহন। মেয়ের বিদায়ের সময় সর্দার সাহেব চৈতির হাত প্রহনের হাতে তুলে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলেছিলেন, ছোট থেকে খুব বেশি আদর দিয়ে বড় করেছি আমার কলিজার টুকরা মেয়েটাকে। আমার সেই যত্ন করে বড় করা সোনার টুকরাকে তোমার হাতে তুলে দিলাম বাবা, সারা জীবনের জন্য। আমার মেয়েকে একটু সুখে রেখো। প্রতি উত্তরে কি বলা উচিত তা মাথায় আসছে না প্রহনের। শুধু মনের ভেতর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এতই যদি আদরের মেয়ে হয় তাহলে এত অল্প বয়সে বিয়ে দিল কেন? মনের কথা মনেই থমকে গেল। মুখ ফুটে আর বেরিয়ে আসতে দেয়নি প্রহন। কিছু প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে বের করতে হবে। তখনই হঠাৎ মনে পড়ল, বেশি সুন্দরী দেখে কি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল? আবারও মনে হলো, না, এর চেয়েও কত সুন্দরী আছে, হয়তো অন্য কোনো কারণ। ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করলো না প্রহন। সর্দার বাড়ির সবাই যখন চৈতিকে বিদায় দিতে ব্যস্ত, তখন চৈতি অবাক হয়ে শুধু দেখছে সবাইকে। খারাপ লাগছে খুব। এই প্রথম নিজের চোখে বাবাকে কান্না করতে দেখলো চৈতি। সবার চোখে আজ শ্রাবণের ধারা, অথচ জ্যৈষ্ঠর রোদের মতো ঝলমল করা মেয়েটার চোখেও যে আজ শ্রাবণের ধারা নামার জন্য ব্যাকুল হয়ে ছটফট করছে, সে খবর কে রাখে? কেউ না। প্রিয়জনকে